নমস্কার প্রিয় শ্রোতারা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প ও ভৌতিক গল্প শোনানো হয়। আপনি যদি এই ধরনের গল্প শুনতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের নাম ডাক্তারের বিপদ, লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। অনেকদিন আগেকার কথা, সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে একটা ডাক এলো। না গেলেই নয়, রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যায়, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতে হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিশেষ ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারপাশের লোকের অনেককালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বট গাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলেন যে তারা নিজে তাকে পৌঁছে দেবে, তখন ভয় করবার কি আছে? তিনবার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে, তার উপর সঙ্গে আলো নিয়ে আসছে দুজন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোঁজ গল্প করতে চলে আসছেন, বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটা সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচে আসতে ভয়ে তার গা ছমছম করতে কেমন একটু গর্ববোধ করছিলেন। এমন করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছলেন, আর মাত্র মাইল খানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ ঘোড়া দেখে তারা তিনজনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে লোকদের জিজ্ঞেস করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভবত মদননগরের বাবুদের, তার একটা নতুন ঘোড়া কিনেছেন বোধহয় সেইটে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্ট ঘোড়া বলে তো বোধ হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে পায়ের আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই লোভ হচ্ছিল। এটাই চড়ে যেতে পারলে তার 1 মাইল খানেক হাঁটা দুর্ভোগ হয়তো ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের কথা বুঝে বললে, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে দিয়ে দিলেই চলবে। ডাক্তারবাবু মনে মনে খুব খুশি হলেন। প্রকাশে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়? কার না কার ঘোড়া হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়া সঙ্গী বললে, বললেই হলো, আমরা কি চুরি করছি নাকি? জানতো চোরে যা হয় সে আমরা বুঝবো। এই বলে ছাতি ফুলিয়ে ঘুষি মারল। আসল কথা, এতে তাদের স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে দিলে, বিদায় করতে পারলে তাদের আর গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজস্ব তাগিদও কম ছিল। সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালরা ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে
গ্রামের দিকে চলে গেল। ডাক্তারবাবু এতকাল ভালো ঘোড়সাওয়ার ছিলেন। এখনো ঘোড়া চললে তার পা সুরসুর করে। অনেক দিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটা ভালো চাবুক পেতে। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেইটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটে পড়ল। বহু ঘোড়ার এককালে তিনি চড়তেন। অনেক বদখেয়ালি তেজি ঘোড়া সায়স্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে তার কোনো ধারণাই ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু থামতেই চায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটি যেন তার পায়ে ঠেকাচ্ছে না। এক একখানা গ্রাম চোখের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তার মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিক থেকে কোন দিকে ছুটছে ডাক্তারবাবুর কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটছে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূর আগে নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকমক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামাতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট। কিন্তু এটুকু ভাবতে তার এতক্ষণ সময় লাগলো। ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছচ্ছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চেপেছিলেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভিতর দিয়ে এসে একজন ঘোড়ার লাগাম চেপে ধরল এবং আর একজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করল। ডাক্তারবাবু তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকর ইঙ্গিত করে তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপর হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘরজোড়া ফরাস পাতা, অনেকগুলি তাকিয়ে এখানে ওখানে ছড়ানো। উপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যিখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড বড় টাক, যেটি ঝাড়ের আলোয় চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাত কাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে। পরনে দামি একখানি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়ে নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো ঘোলাটে চোখ, মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তার হাড়ের ভিতর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর একদম নিস্তব্ধ। কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিক টিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে পৌঁছেছেন। তবু
কেমন একটা অজানা ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপার গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিল। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ডাক্তারবাবু চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এর চোখও তেমনি ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি আর কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কিরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক। খেতে খেতে চোখে সর্ষের ফুল চলে আসছে। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলছিল, কিন্তু এক কথাও বলছিল না। বাইরে বহু লোকজন আসা যাওয়া করছিল, কিন্তু তাদের কারো মুখে হাসি নেই, কথা নেই। আরো একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু যারই দিকে তাকান সবাই চোখ নামিয়ে চলে যায়। এতগুলো লোক যে বাড়িতে রয়েছে তার চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যায় না। ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ হয়েছে, হয়তো যখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসল। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারলেন এই বাড়িটা কাদের হতে পারে। এরা তো রাজা বিশেষ লোক, তাতে সন্দেহ নেই। এদিকে 20-25 মাইলের ভিতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন। ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, 2 ঘন্টায় আর কত রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করে এবারই ডাক্তারবাবু আর কখনো দেখছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন, এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারবাবুর চক্ষু স্থির। প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারিদিকে কত যে তরকারি থরে থরে সাজানো। গরিব ডাক্তারবাবু কখনো তার চোখেও দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধা কম পায়নি। তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল একটু লেবু আর নুন নেই। কথাটা তার মাথায় উদয় হওয়া মাত্রই ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে চলে গেল। সব রান্না চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ ভাজা পাওয়া যায় না। ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করলো কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। কিন্তু চিন্তা করা মাত্রই গলদা চিংড়ি মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্রই কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছেন, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর কিছু বাকি নেই, এক আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটে হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায়
কদিন কি যে কাল বৃষ্টি হলো, একটি মুকুলও রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যে, কিন্তু সেই মুহূর্তে মালদাহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন তার বিস্ময় আর সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে গেল, কিন্তু এক মুহূর্তের দৃষ্টি তার হাড়ের ভিতর যেন ঠকঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবুর পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে, কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যায়। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনো ঠিক সেই জায়গায় ঠিক তেমন ভাবেই বসে আছেন, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছু। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিলেন না, মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন, কথাই বা বলেন না কেন? এ কি রকম ভদ্রতা? এমন সময় ভিতর থেকে ডাক্তারবাবু ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভিতরে গেলেন। কত ঘর, কত বারান্দা পার হয়ে হলেন তার ইয়ত্তা নেই। এত বড় বাড়ি রাজাদের ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি এদের নামও শোনেননি। কি জানি এ কোন দেশ? অবশেষে রোগীর ঘরে উপস্থিত হলেন। প্রচণ্ড বড় একটা ঘরের এক প্রান্তে একখানা মেহগুনি খাটের উপর রোগী আপাদ মস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথার একরাশ চুল খাট থেকে মেঝে লুটিয়ে পড়ছে। শিওরে একটা মোমবাতি টিমটিম করে জ্বলছিল। সে আলো এত বড় হলো যেন ঘরের কিছুই আলো হচ্ছিল না, কিন্তু অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছে। খোলা জানলা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যে কি করে তার আগে এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরেও মেঝেতে জাজিম পাতা, আর ভদ্রলোক নিজের ঘরের মতো অবিকাল তেমনি করেই বসে আছে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবুর একখানি ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে না চেয়ে যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন অসুখ হয়েছে? অসুখটা কি? ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুললেন না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তারবাবু আরো এগিয়ে এসে আর একবার বললেন, কই দেখি হাতখানা। এই বলে হাত বাড়াতে আর একখানা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। এক মাংসহীন আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল।
ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। হা 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 করে চারিদিক আওয়াজ উঠল। মনে হলো যেন সারা শব্দে বাড়িটা বোধহয় হুড়মুড় করে মাথায় ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে, আর মিটি মিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেওয়ালে চুন বালি খসে খসে পড়ছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকি বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ হচ্ছে। মেঝেতে কালো যে জাজিম দেখেছেন তার চিহ্নমাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়ে গেছে। এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তাপোষ। ওর উপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুর তুলো বের করে ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে পড়লেন। চেয়ার থেকে পড়ে যাবার ফলেই হোক বা বহুদিন ধরে ঘোড়া চড়ার জন্যই হোক সর্বাঙ্গে ব্যথা বোধ হচ্ছিল। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারো দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটা আধবুড়ো লোক আপন মনে হনন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এবার ছুট দেবে বোধহয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা একটু বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটা যেন আশ্বস্ত হলো, তবু দূর থেকে বললে, মহেশপুর, মালদা জেলা। বলেন কি, সে যে অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি? এখান থেকে কাছে। লোকটা এতক্ষণে কাছে সরে এলো, হেসে বললে, কোত্থেকে আসছেন ডাক্তার বুঝি? হ্যাঁ ডাক্তার, আসছি মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এইখানে বসুন। লোকটি তার কাছে এসে বললে, এই যে বাড়িটা দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রে রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হয়। গ্রামে ডাক্তার নেই, চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই অমন ঘোড়া চোখে আজ পর্যন্ত দেখা যায়নি। মাঝ থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতে রাজবাড়ির সমস্ত লোক শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজ বাজে। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন। বললেন, তারপর? 100 মাইলের বেশি ফেলে পড়েছেন। এবেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ও বেলা অন্য ব্যবস্থা করা হবে। একশো মাইলের বেশি ফেলে পড়েছেন। এবেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ও বেলা অন্য ব্যবস্থা করা হবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন।